হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? ক্যালকুলাস তথা আমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলজ বলতে কি বোঝায়। আমরা শিখব যে এই অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশন আমরা ফিজিক্সে কিভাবে ইউজ করতে পারি, এবং আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও সলভ করব আজকের ভিডিওতে। তো তাই আজকের ভিডিওতে কিন্তু ডিফারেন্সিয়েশন নিয়ে, যেটা তোমরা মেনলি তোমাদের ক্লাস 11-এর ফিজিক্সে একমাত্রিক গতিতে তোমাদেরকে ইউজ করতে হয়। এছাড়াও ফিজিক্সের প্রায় প্রতিটি চ্যাপ্টারেই এর ব্যবহার রয়েছে। তো তার সম্বন্ধে কিন্তু তোমাদের একদম একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে আজকের ভিডিওটা দেখার পরে। তাই ফটাফট খাতা আর পেন বার করে বসো, চলো ভিডিওটা শুরু করা যাক। তো ক্যালকুলাসের দ্বিতীয় পর্বে আমরা স্টাডি করব ডিফারেন্সিয়েশন নিয়ে, বা যাকে আমরা বাংলায় বলি অন্তর্কলজ। তো এই অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশন নিয়ে স্টাডি করার আগে তোমাদের কিন্তু অবশ্যই লিমিট বা যাকে আমরা বাংলায় বলি সীমা, তা নিয়ে কিন্তু একদম একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। না হলে কিন্তু তোমাদের ডিফারেন্সিয়েশনটা বুঝতে অসুবিধা হলেও হতে পারে। তাই আমার প্রথম সাজেশন থাকবে যে তোমরা ক্যালকুলাসের প্রথম পর্বে আমি যে ভিডিওটা অলরেডি পাবলিশ করে দিয়েছিলাম লিমিট বা সীমা নিয়ে, তার উপর ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নাও। যে ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, অথবা তোমরা চ্যানেলের যে প্লেলিস্ট সেখানে গেলেও কিন্তু খুঁজে পেয়ে যাবে। তো লিমিট বা সীমার পরে আমরা শুরু করব হচ্ছে এইটা। দেখো, ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলজ এর নামটা অ্যাকচুয়ালি খুব খটমটে, মানে এর নাম থেকে কিন্তু কিছু বোঝা যায় না। হ্যাঁ, বোঝা হয়তো যায় না, কিন্তু আমরা চেষ্টা করব যে তাও একটা কোনো মিনিং খুঁজে বার করতে। দেখো কী মিনিং, তোমরা সবাই ক্লাস 9 এবং 10-এ গ্রাফ করেছিলে, তাই না? তোমরা ক্লাস 9 বা 10-এ স্ট্রেট লাইন পড়াশোনা করেছিলে। তো স্ট্রেট লাইনে আমরা কি করতাম, এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে একটা গ্রাফ প্লট করতাম। তা আমি একটা স্ট্রেট লাইন এখানে ড্র করছি। তো এই স্ট্রেট লাইনগুলো আমরা তার স্লোপ বার করতাম, তার আমরা মানে পয়েন্ট বসিয়ে এটাকে ড্র করতাম। এরকম তোমাদের বিভিন্ন রকম অঙ্ক করতে হতো ক্লাস 10-এ। এইবার এখানে স্লোপ বলতে কি বোঝাতো মনে আছে? স্লোপ বা যাকে আমরা বাংলায় বলতাম হচ্ছে নতি। তো এই নতি বা স্লোপ এর অর্থ ছিল হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করে থাকবে, সেই কোণের ট্যানজেন্ট মানটাকে অর্থাৎ ট্যান থিটাকে আমি বলবো হচ্ছে এই স্ট্রেট লাইনটার নতি বা স্লোপ। ঠিক আছে? তো এইটাকেই না আমরা একটুখানি অন্যভাবে বোঝার চেষ্টা করব। কি করে? দেখো, আমি এইখানে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল নিচ্ছি। এই ট্রায়াঙ্গেলটাকে আমি নাম দিচ্ছি এ, বি এবং সি। আমরা কিন্তু এখানেও বার করতে পারবো যে স্লোপটা কত হবে। এইখানে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এখানেও অ্যাঙ্গেলটা থিটাই হবে, তাই না? তো ত্রিভুজ এবিসির আমরা যদি লিখি ত্রিভুজ এ বি সির থেকে আমরা ট্যান থিটার মানটা কত পাবো? ট্যান থিটার মানটা হয়ে যাবে, বা ট্যান থিটার যে সংজ্ঞা বা স্লোপের মানে, হ্যাঁ, আমরা ত্রিগোণমিত্রি থেকে জানি যে ট্যান থিটার যে সংজ্ঞা হয়, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা ট্যান থিটাকে লিখতে পারি যে উচ্চতা বাই ভূমি। এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতা কী হবে? উচ্চতা হবে হচ্ছে সিবি। তাহলে আমরা লিখব যে সিবি উচ্চতা বাই ভূমি। ভূমি মানে কি? ভূমি হচ্ছে এবি। তাহলে সিবি বাই এবি হয়ে গেল। এখন আমি কি করছি, আমি বলছি ধরা যাক এ পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর সি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ঠিক আছে? তো যদি এ পয়েন্টের স্থানাঙ্ক x1, y1 হয়, এটাকে আমি এই দিকটা লিখছি x1, y1, আর যদি সি পয়েন্টের স্থানাঙ্ক x2, y2 হয়, তাহলে আমরা এবি লেংথটাকে কি লিখতে পারবো? অর্থাৎ আমরা যে এইটুকু লেংথ রয়েছে, দেখো তাকে আমরা লিখতে পারি যে x2 মাইনাস x1, তাই না? একবার ক্লাস 10-এর ইয়েগুলোকে মানে মনে করো, তোমরা যেগুলো ক্লাস 10-এ পড়েছিলে, আমরা এভাবেই কিন্তু লিখতাম, তাই না? আর সিবিকে আমরা লেংথটাকে কি লিখতে পারবো? এই সি আর বি এর লেংথটাকে আমরা এটাকে লিখতে পারি y2 মাইনাস y1। অর্থাৎ আমরা এখানে ট্যান থিটার যে ডেফিনেশনটা লিখেছিলাম সিবি বাই এবি, আমরা এখন এটাকে যদি স্থানাঙ্কর টার্মে লিখতে চাই, অর্থাৎ এক্স এবং ওয়াই টার্মে লিখতে চাই, তাহলে আমরা এটাকে লিখব এরকমভাবে যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। বোঝা গেল এইটুকুনি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে
এই যে আমরা এখানে যে স্ট্রেট লাইনটা ড্র করেছিলাম সেই স্ট্রেট লাইনটার স্লোপ কত বেরোলো? স্লোপ বেরোলো হচ্ছে এইটা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখন এটাকেই আমরা লিখতে পারি যে ডেল y বাই ডেল এক্স, ঠিক আছে? ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই মানে কি? ডেল ওয়াই মানে বোঝাচ্ছে যে ওয়াই কতটুকু চেঞ্জ হয়েছে, অর্থাৎ ওয়াইয়ের মানটা কতটা পরিমাণে পরিবর্তন হয়েছে, আর ডেল এক্সটা বোঝাচ্ছে একই রকমভাবে যে এক্সের মানটাতে কতটা পরিবর্তন হয়েছে। তো এটা তো খুব সোজা ছিল, কোনো অসুবিধা নেই। আমরা এখন কি করব? আমরা আরেকটা প্লট নেব যেটা তোমরা হয়তো স্টাডি করোনি, বাট আমরা এখানে কি করব, একটা কার্ভড লাইন নেব। অর্থাৎ এটা কিন্তু এখন আর আমরা স্ট্রেট লাইন নেব না, ঠিক আছে? আমরা এখানে একটা কার্ভড লাইন নিয়েছি, যেখানে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। এখন এলো মুশকিলটা। কি মুশকিল? যখন স্ট্রেট লাইন ছিল তখন কিন্তু আমরা যদি প্রত্যেকটা পয়েন্টেই এর স্লোপ মাপার চেষ্টা করতাম, আমরা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু অফ স্লোপ পেতাম, অর্থাৎ স্লোপটা বা নতিটার ভ্যালু কিন্তু পরিবর্তন হতো না। কিন্তু তুমি যেই একটা কার্ভ লাইন ড্র করবে, তখনই তুমি বিভিন্ন পয়েন্টেই যেই স্লোপটা ড্র করবে, তখন কিন্তু তার মানটা বিভিন্ন রকম আসবে। কেন বিভিন্ন রকম আসবে? দেখো, ধরো আমি এই পয়েন্টটাতে স্লোপ ড্র করতে চাইছি, তাহলে আমাকে স্লোপ ড্র করার জন্য কি করতে হবে? এই পয়েন্ট বরাবর একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। তো ধরে নিচ্ছি যে এই ট্যানজেন্টার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, তুমি এরকম একটা পয়েন্টে আরেকখানা তুমি ট্যানজেন্ট, ধরো তুমি বার করতে চাইছো এই পয়েন্টের স্লোপ কত, তো তোমাকে কিন্তু এই পয়েন্টেও একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। দেখো, এইখানে যে থিটা আর এইখানে যে থিটা, এই দুটো কিন্তু এক নয়। আমি বলছি ধরো এটাকে, এটা থিটা 2, এটা থিটা 1। তাহলে আমি এখান থেকে দেখেই কি বলতে পারবো? আমি এখান থেকে দেখো দেখেই বলতে পারছি যে থিটা 1 ইজ গ্রেটার দ্যান থিটা 2। অর্থাৎ এই পয়েন্টে এই কার্ভটার যে স্লোপ হবে, সেই স্লোপটা কিন্তু এই পয়েন্টের স্লোপের থেকে কম হচ্ছে, তাই না? কারণ থিটা 1টা থিটা 2 এর থেকে বেশি, তো এই পয়েন্টের স্লোপটা কিন্তু বেশি হবে এর থেকে, বা আমরা উল্টোভাবে বললে এই পয়েন্টের স্লোপটা এর থেকে কম হবে। এইটুকুনি ক্লিয়ার? তো যখনই স্লোপ চেঞ্জ হচ্ছে, যখনই কার্ভ লাইন চলে আসছে, তখনই কিন্তু ঝামেলা শুরু হয়। ঝামেলা বলতে তখন প্রশ্ন উঠে যায় যে আচ্ছা, আমরা এর ক্ষেত্রে তাহলে কি করে স্লোপ বার করব? আমরা একটা পার্টিকুলার পয়েন্টে কি করে স্লোপ বার করব? তুমি তো আর প্রত্যেকটা ক্ষেত্রে এরকমভাবে ট্যানজেন্ট লাইন ড্র করে স্লোপ বার করতে পারো না। তোমার একটা পার্টিকুলার নিয়ম চাই, তোমার একটা পার্টিকুলার প্যাথ চাই, যে প্যাথ বা যে নিয়ম অবলম্বন করে তুমি সবসময় খুব সহজেই বার করতে পারবে। তো এই সময়তে বিভিন্ন বিজ্ঞানী এগিয়ে এলেন যে এই প্রবলেমটাকে, অর্থাৎ যেটা আমরা দেখছি, কি করে সলভ করবো আমরা। এবং এই প্রবলেমটাকে সলভ করেছিলেন কিন্তু বিজ্ঞানী নিউটন। তো তিনি কি বললেন? তিনি বললেন যে আমরা যদি এখানে স্লোপ বার করতে যাই একটা কোনো পার্টিকুলার পয়েন্টে, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন একটা টেকনিক জানতে হবে। এটা জানলে কিন্তু আমরা খুব সহজেই বার করতে পারবো। তো চলো আমরাও শিখবো যে কি করে এইটা উনি আবিষ্কার করেছিলেন, বা উনি এক্স্যাক্টলি কি বলেছিলেন। দেখো, আমরা ধরে নিচ্ছি যে এরকম একটা পয়েন্ট আমরা চাইছি স্লোপ বার করতে, ঠিক আছে? এই পয়েন্টটাতে। আচ্ছা, তার আগে আমরা কি করব? আমরা এখানে দুখানা পয়েন্ট নিয়ে নেবো, ঠিক আছে? আমরা আমাদের সুবিধার জন্য দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, বাট আমরা পরে আসবো হচ্ছে যে এই পয়েন্টে স্লোপ বার করার জন্য। বাট আমরা এখন আমাদের সুবিধার জন্য দুখানা পয়েন্ট নিচ্ছি। চলো দেখা যাক কী সুবিধা হবে। আচ্ছা, আমি এই দুখানা পয়েন্ট নিয়ে আমি কি বলছি, ধরা যাক যে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তো এইটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, ঠিক যেমন আমরা এখানটাতে করেছিলাম তেমনই। তো আমরা যেহেতু এর স্লোপ বার করব, তাই আমরা এখন এখানে একটা চেষ্টা করছি যে ট্রায়াঙ্গেল ফর্ম করতে। কিন্তু এটা কি ট্রায়াঙ্গেল হয়েছে? এটা কিন্তু ট্রায়াঙ্গেল হয়নি। দেখো, এ ট্রায়াঙ্গেলটার একটা বাহু কিন্তু কার্ভড, আরেকটা বাহু বলতে, আর দুটো বাহু বলতে পারো স্ট্রেট লাইন, কিন্তু একটা বাহু কিন্তু হচ্ছে কার্ভড, তাই না? তো এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেনি কিন্তু, মানে শেপটা হয়ে গেছে এরকম। তো আমরা এটাকেই নেবো। আচ্ছা দেখো, এটাকেই যদি আমরা এইটুকুনি অংশটাকে বলতে চাই, বা যদি আমরা এইটুকুনি লেংথ বার করতে চাই, তাহলে আমরা এইটুকুনি লেংথে কী বলতে পারি? আমরা বলতে পারি যে এটা হচ্ছে
আগের মতোই x2 মাইনাস x1 হয়ে যাবে, তাই না? আগে যেমন হচ্ছিল x2 মাইনাস x1 তেমনই হবে। একই রকমভাবে এইটুকুনির লেন্থ কত হয়ে যাবে? এইটুকুনির লেন্থও আগের মতোই y2 মাইনাস y1 হয়ে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা কিন্তু এখন বলতে পারবো না যে tan থিটা ইজ ইকুয়াল টু এখন আগের মতো হচ্ছে, অর্থাৎ y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 হচ্ছে। এটা কিন্তু আমরা এখন বলতে পারবো না। দেখো এইখানে নিউটন একটা ট্রিক ইউজ করলেন। কি ট্রিক ইউজ করলেন উনি বললেন যে ঠিক আছে, আমি এটাকে বলতে পারছি না, কারণ এখানে আমি অনেকটা বড় লেন্থ নিয়েছি, মানে আমার যে এই দুটোর মধ্যে দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্ট্যান্সটা আমি অনেকটা বড় নিয়ে নিয়েছি। আমি যদি এরকম করি যে এই ডিস্ট্যান্সটাকে আমি খুব কমাচ্ছি, মানে ধরো প্রত্যেকটা স্টেপে আমি কমাচ্ছি, অর্থাৎ আমি ধরো এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্ট্যান্সটাকে কমিয়ে এত অবধি নিলাম, মানে আমি এই পয়েন্টটাকে আর কি এর কাছে নিয়ে আসছি, আমি ওপরের পয়েন্টটাকে, ঠিক আছে? তাহলে কি হবে, এই পয়েন্টটা এখন এখানে এলো, তো তার ফলে দেখো আমার যদি এই পয়েন্টটা এখানে চলে আসে, আর আমি যদি এই পয়েন্টটাকে একই পয়েন্ট দিয়ে ধরো ডিনোট করছি আর কি, ধরো আমি একে বলছি y2 মাইনাস x2 মাইনাস x2 আর y2 যে মানটা সেটা এখন এখানে চলে এসছে, অর্থাৎ সোজা কথা বলতে গেলে কি আমার যে বিয়োগ ফলটা সেটা কিন্তু কমতে শুরু করেছে, তাই না? আমার এখন দৈর্ঘ্যটা হয়ে যাবে এইটুকুনি, অর্থাৎ দেখো এখানে আগে যে x2 মাইনাস x1 এর বিয়োগ ফলটা ছিল কিংবা y2 মাইনাস y1 এর যে বিয়োগ ফলটা ছিল সেটা কিন্তু কমতে শুরু করেছে। খুব কি জটিল লাগছে এগুলো? জটিল লাগা কিন্তু খুব একটা মানে হওয়ার কথা না, সিম্পল। আমি কি করছি আমি এখানটা একটা লেংথ নিচ্ছি, আমি প্রত্যেকটা স্টেপে লেংথগুলোকে কমাচ্ছি। ধরে নাও আমি এখন এটা নিলাম, তাহলে আমার এখন ট্রায়াঙ্গেলটা কত অবধি হয়ে গেল? এত অবধি হয়ে গেল। তার মানে আমার এত অবধি যে ট্রায়াঙ্গেলটা তো বাদ যাচ্ছে না, দেখো আমার এত অবধি হাইটটা এখান থেকে বাদ চলে গেল। তো এই জন্যই বলছি আমি যে x2 মাইনাস x1 এর বিয়োগফলটা আর y2 মাইনাস y1 এর বিয়োগফলটা কিন্তু কমলো। আমি আবার কিছুটা পরিমাণ কমালাম একই রকমভাবে, তো আমি এখানটা আরও কিছু পরিমাণ কমাচ্ছি, তাহলে আমার x2 মাইনাস x1 আর y2 মাইনাস y1টা আরও ছোটো হলো। বোঝা যাচ্ছে? তো আমি এরকমভাবে দেখো যত আমি কমাচ্ছি না, দেখো তত এই লাইনটা যেন স্ট্রেট লাইন বলে মনে হচ্ছে, দেখো তত লাইনটা যেন স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। এটাকে আমি আরও কমালাম, দেখো এটা কিন্তু যেন মনে হচ্ছে অলমোস্ট স্ট্রেট লাইন বলেই মনে হচ্ছে। আমি এটাকে আরও কমিয়ে দিলাম, ঠিক আছে? আমি এটাকে বলছি এখন x2, y2, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, আমি খুবই একটা ছোট্ট অংশ নিয়েছি। তো দেখো এই জায়গাটা কিন্তু এখন প্রায় স্ট্রেট লাইন হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু এখন আর কার্ভ বলে মনে হচ্ছে না, এটা কিন্তু এখন প্রায় স্ট্রেট লাইন হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু এখন বলতে পারি যে হ্যাঁ, tan থিটা ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 আমরা লিখতে পারি। কখন না, যখন আমরা এই দুটো বিয়োগ ফলকে অর্থাৎ x2 মাইনাস x1 আর y2 মাইনাস y1কে খুবই ছোট করে দিয়েছি। কতটা ছোট করে দিয়েছি? প্রায় জিরোর কাছাকাছি নিয়ে চলে এসেছি, মানে এতটাই ছোট করে দিয়েছি আর কি, যাতে এদের বিয়োগ ফলটা প্রায় জিরোর কাছাকাছি চলে আসে। অর্থাৎ এদের যে বিয়োগফল হবে সেটা টেন্স টু জিরো হবে, এবং y2 মাইনাস y1 এর যে বিয়োগফলটা হবে সেটা কিন্তু টেন্স টু জিরো হবে। এবার টেন্স টু জিরো মানে কি সেটা বোঝার জন্য কিন্তু তোমাদেরকে আগের ভিডিওটা দেখতে হবে, অর্থাৎ আমি যে ভিডিওতে তোমাদেরকে লিমিট বুঝিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। এই জিনিসটা কি, টেন্স টু কথাটার মানে কি, এটা বোঝার জন্য। তো আমি মানে বুঝতে পারছো যে কি সুন্দর, মানে তুমি যদি একটা বড় জিনিসকে ভেঙে ছোট ছোট করে দাও না, তাহলে কিন্তু সেই ছোট জিনিসগুলোকে তুমি যে নিয়মগুলোকে অলরেডি জানো তার সাহায্যে কিন্তু তুমি কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারো। আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি একে, যে ছোট করলে কি করে একটা কার্ভ লাইন স্ট্রেট লাইন হয়ে যায়। দেখো আমি এখানে একটা বড় কার্ভ লাইন নিলাম, আমি এখানে একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, আমি ট্রায়াঙ্গেলটাকে প্রত্যেকটা মুহূর্তে, ট্রায়াঙ্গেল যদিও নয় এটা, জাস্ট আমি বলছি ট্রায়াঙ্গেল নিচ্ছি, তা আমি এটাকে প্রত্যেকটা মুহূর্তে ছোটো করব। আমি ধরো এত অবধি রয়েছে, আমি ধরো এরপর এত অবধি নেবো, তো এত অবধি নিলে ট্রায়াঙ্গেলটা এরকম হয়ে যায়, তাই না? আমি এখন এটাকে মুছে দিচ্ছি, তো দেখো ট্রায়াঙ্গেলটা ছোটো হয়ে এইটুকুনি হলো। এখনও স্টিল এটা কিন্তু স্ট্রেট লাইন হয়নি, মানে এই পার্টটা কিন্তু এখনও স্ট্রেট লাইন হয়নি। আমি এরপর এখানটা নিচ্ছি, তো আমি এই পোর্শনটাকে মুছে দিচ্ছি আবার। দেখো এইবার যেন মনে হচ্ছে যে কিছুটা যেন মানে স্ট্রেট লাইন হতে চাচ্ছি, এরকম যেন মনে হচ্ছে। আমি এরপর এখানটা নিলাম, তো আমি আগের জায়গাটাকে আবার মুছে দিচ্ছি। দেখো এইবার যেন মনে হচ্ছে যে প্রায় স্ট্রেট লাইন হয়ে গেছে। আমি আরও ছোট করলাম,
দেখো এখন এটা এই জায়গায়, দেখো ভালো করে তাকিয়ে দেখো, এখন কিন্তু এই জায়গাটা স্ট্রেট লাইন বলে মনে হচ্ছে। এবার এটা কি করে হলো? হলো হচ্ছে এটাই যে প্রথমে আমার যে বড় ট্রায়াঙ্গেলটা ছিল, দেখো আমার ট্রায়াঙ্গেলটা ছিল কিন্তু এইটা, আমার ট্রায়াঙ্গেল ছিল হচ্ছে এইটা, আমি সেখান থেকে কমিয়ে কমিয়ে খুব ছোট্ট করে দিয়েছি। অর্থাৎ আমার এখানে যে x2 মাইনাস x1 ছিল, x2 মাইনাস x1 ছিল, আর এইখানটাতে যে y2 মাইনাস y1 ছিল, সেইগুলোকে কিন্তু আমি কমিয়ে খুব ছোট করে দিয়েছি। এবং ছোট করার ফলে কিন্তু আমি আগে যে ফর্মুলাটা জানতাম, আমি কিন্তু সেই ফর্মুলাকেই ইউজ করতে পারবো এবার। বোঝা যাচ্ছে? তো এই যে আমি বলছি না ছোট করছি, বা আমি এটাকে যেটা বললাম টেকনিক্যাল টার্মে আমরা এটাকে বলি যে টেন্স টু জিরো করা, ঠিক আছে? মানে এই ডিস্টেন্সটাকে এতটাই কমিয়ে দেওয়া, x2 মাইনাস x1 এর মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে তাকে এতটাই ছোট করে দেওয়া, সেটা যেন একদম পুরো জিরোর মতো মনে হয়, অর্থাৎ যেন ওখানে কোনো রকম ডিস্টেন্সই নেই। ক্লিয়ার? তো y2 মাইনাস y1কেও একই রকম টেন্স টু জিরো করা মানে হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সটাকে অলমোস্ট জিরো করে দেওয়া। তো যদি আমরা জিরো করে দেই তখন কিন্তু আমরা বলতে পারি, আমি এটা তাহলে এখন মুছে ফেলছি, তাহলে আশা করি এখন এটা না, এটা থাক, বরঞ্চ আমি এখন এটাকে মুছে ফেলছি কারণ এটার কাজ শেষ হয়ে গেছে। তো তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি, এই ক্ষেত্রে আমরা কিন্তু এখন স্লোপটা বার করতে পারবো। যে কি হবে স্লোপটা, দেখো স্লোপটা বার করার আগে আমাদের কি লিখতে হবে? লিখতে হবে যে লিমিট y2 মাইনাস y1 টেন্স টু জিরো অ্যান্ড x2 মাইনাস x1 টেন্স টু জিরো, অর্থাৎ দুটোই কিন্তু এমন নিতে হবে আর কি আমাদের, যাতে এদের মধ্যে ডিফারেন্সটা খুব কম হয়। তো তাহলেই আমরা এর স্লোপটা বলতে পারবো। এরপর যে ডেফিনেশন রয়েছে, অর্থাৎ y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা আমি কি করে লিখলাম, কেন লিখলাম, এইগুলো বোঝার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার আগের ভিডিওটা, অর্থাৎ যেটা লিমিটের ওপর আমি ভিডিওটা বানিয়েছিলাম, ওটা কিন্তু দেখতেই হবে, ঠিক আছে? তো এই জিনিসটাকেই দেখো, আমি y2 মাইনাস y1কে আগে লিখেছিলাম হচ্ছে ডেল ওয়াই। তো আমি এখন জাস্ট আমার লেখার সুবিধার জন্য এইগুলোকেই আর কি লিখে দিচ্ছি যে এটা ডেল ওয়াই আর এটা হচ্ছে ডেল এক্স। তো যদি ডেল ওয়াই টেন্স টু জিরো হয় এবং যদি ডেল এক্স টেন্স টু জিরো হয়, তো আমি এটাকেও ডেল ওয়াই আর ডেল এক্স দিয়ে বোঝাবো। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটা কিন্তু আমার স্লোপ বোঝাবে। কার ক্ষেত্রে স্লোপ বোঝাবে? বোঝাবে হচ্ছে একটা কার্ভড লাইনের ক্ষেত্রে। তো আমরা দেখো একটা স্ট্রেট লাইনে যে নিয়মটা শিখেছিলাম তার সাহায্যেই কিন্তু একটা কার্ভড লাইনের স্লোপটাও বার করে ফেললাম। আর আর আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে যখন আমরা একটা খুবই ছোট্ট একটা পোর্শন নেই, অর্থাৎ যখন আমরা এরকম নেই, বলি দিই আর কি, যে কোনো একটা জিনিস টেন্স টু জিরো হতে যাচ্ছে বা সেটা খুবই ছোট হতে যাচ্ছে, তখনই কিন্তু আমরা এইটাকে লিখি হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্সের টার্মে। অর্থাৎ আমরা কিন্তু তখনই এটাকে বলতে পারি, তখন কিন্তু আমরা এগুলো ঘাটিয়ে দেবো, ঠিক আছে? আমরা যখনই এখানে ডি ওয়াই বাই ডি এক্স লিখে ফেললাম, তখন আর আমাদের এইগুলো বলার কোনো দরকার নেই। বা এটাকে নয় আমি আরেকটা স্টেপ এক্সট্রা লিখি আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আবার কি ছিল? এইখানে ছিল হচ্ছে ডেল ওয়াই টেন্স টু জিরো, ডেল এক্স টেন্স টু জিরো। আমি এর নিচে লিখছি স্টেপটাকে। তো এই জিনিসটাকেই কিন্তু আমি বলবো হচ্ছে ডি ওয়াই ডি এক্স। দেখো এটাই কিন্তু আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়েশন করা বা ডেরিভেটিভ করা, ঠিক আছে? তো আমরা কিন্তু এই জন্যই কোনো একটা কার্ভ লাইনের স্লোপ বোঝানোর জন্য ডি ওয়াই ডিএক্স করি, অর্থাৎ আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করি। বোঝা যাচ্ছে কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হলো? হ্যাঁ, এটাই কিন্তু ডিফারেন্সিয়েশনের বেসিক তোমরা বলতে পারো। এই জন্যই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনটা করে থাকি। তো ডিফারেন্সিয়েশনে যদি আমি বলি যে খুব ছোট্ট কথা বললে এটা কি বোঝায়, তাহলে আমরা এরকম বলতে পারি যে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে একটা বড় জিনিসকে ভেঙে ছোট করে দেওয়া। বড় জিনিস মানে কি? দেখো আমাদের এখানে যে কার্ভটা ছিল, আমি সেটাকেই যেন ভেঙে আর কি ছোট্ট একটা পয়েন্টে এসে ফিক্স করছি, ঠিক আছে? তো তাহলে কিন্তু আমরা এখন এই পয়েন্টের জন্য স্লোপটাকে খুব ইজিলি বার করতে পারবো। তো ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভেঙে ফেলা বা জিনিসটাকে ছোট করে ফেলা, এরকম তোমরা বলতে পারো প্রচলিত কথায়, ঠিক আছে? আর ইন্টিগ্রেশনটা কিন্তু পুরোপুরি উল্টো। আমরা আজকের ভিডিওতে ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব না, আমরা ইন্টিগ্রেশনের জন্য আরেকটা ডেডিকেটেড ভিডিও আনবো। কিন্তু জাস্ট বলে রাখছি আমি আর কি, যে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে কিন্তু এর পুরোপুরি উল্টো। অর্থাৎ আমরা কিন্তু ওখানে
ডিফারেন্সিয়েশনের সাহায্যে যেগুলোকে ভেঙে ফেলছি আমরা কিন্তু ওখানে সেগুলোকে আবার জোড়া লাগাবো, অর্থাৎ আমরা কিন্তু ওখানে বৃদ্ধি করব কোনো কিছুকে। এখানে যেমন আমরা এখানে কি করছি, ছোট করছি বা এটাকে আমরা ভেঙে ফেলছি, আমরা কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্যে কোনো একটা রাশিকে বা কোনো একটা জিনিসকে কিন্তু আমরা ওটাকে বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, যাই হোক সেটা আমরা পরে দেখবো, আজকে ভিডিওতে না, আজকে ভিডিও শুরু এখনই বোঝা যাক। তো আশা করি তাহলে ক্লিয়ার হয়েছে যে ডিফারেন্সিয়েশন আমরা কখন মেনলি ইউজ করি তখনই যখন আমাদেরকে স্লোপ বার করতে হয়। কার জন্য না, একটা কার্ভড লাইনের জন্য। স্ট্রেট লাইনের জন্য আমাদের কিন্তু স্লোপ বার করার ফর্মুলা অলরেডি আমরা ক্লাস 10-এ স্টাডি করে এসেছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে একটা কার্ভ লাইনের ক্ষেত্রে কী করে স্লোপ বার করতে হয়। আমরা কিন্তু এখন সেটাও জেনে গেলাম, তাই না? ঠিক আছে, তো যখন বেসিকটা বোঝা হয়ে গেল তখন এবার যাওয়া যাক, কিছু প্রবলেম দেখা যাক, কিছু ফর্মুলা দেখা যাক, যে ফর্মুলা বা যে প্রবলেমগুলো কিন্তু তোমাদের ফিজিক্সে প্রত্যেকটা মুহূর্তেই কাজে লাগে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফর্মুলা বা এই জিনিসগুলো এটা কিন্তু তোমাদের একমাত্রিক গতি চ্যাপ্টারটাতে কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কাজে লাগবে। কেমন? তোমরা দেখবে একমাত্রিক গতির প্রবলেমগুলোতে কিন্তু প্রত্যেকটা স্টেপেই তোমাদের এইগুলো দেওয়া রয়েছে, তাই না? তো চলো কিছু ফর্মুলা দেখা যাক। প্রথম যে ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা অবশ্যই মনে রাখতে হবে, যে কাউকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, যদি কাউকে মানে যদি আমি একটা কোনো কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু সেটা ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ জিরো হয়। ঠিক আছে, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলা উচিত, অনেকে না এই জিনিসটাকে বলে যে ডিওয়াই বাই ডিএক্স, এটা কিন্তু ভুল। ডিওয়াই বাই ডিএক্স না, আমি কিন্তু এখানে ডিওয়াইকে ডিএক্স দিয়ে ভাগ করছি না। ঠিক আছে, তোমাকে এরকমভাবে বলতে হবে যে ডিডিএক্স অফ ওয়াই। কী বলতে হবে? ডিডিএক্স, এটাকে একসঙ্গে বলবে ডিডিএক্স অফ ওয়াই। এরকমভাবে কিন্তু বলা শেখো। ঠিক আছে, মানে এরকমভাবে বললে এমন না যে তুমি নম্বর কাটা যাবে এরকম কিছু, বাট এটা বললে ভালো দেখায় না আর কি। এটা হচ্ছে অ্যাকচুয়াল বলার প্রসেস। ঠিক আছে, তো শিখে নাও এটাকে, ডিডিএক্স অফ ওয়াই। তুমি যাকে ডিফারেন্সিয়েট করবে আর কি, তুমি এরকমভাবে বলবে, ধরো তুমি ডিফারেন্সিয়েট করছো জেডকে, তো আমি এরকমভাবে বলবো যে ডিডিএক্স অফ জেড। ক্লিয়ার? ওকে, চলো এবার এখানে ফেরা যাক। তো আমাদের প্রথম ফর্মুলা কী ছিল? প্রথম ফর্মুলা হচ্ছে যে যদি আমরা একটা কোনো কনস্ট্যান্ট টার্মকে ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু তার উত্তর অলওয়েজ জিরো আসে। এখন কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা কোনো নাম্বার, 1, 2, 3, 100, 10⁻7, পাই, যা খুশি। ঠিক আছে, তোমাদের ফিজিক্সে যতগুলো কনস্ট্যান্ট হয় সবকটা কনস্ট্যান্টে কিন্তু এর মধ্যে পড়বে। তো কনস্ট্যান্ট মানে বোঝায় মেনলি নাম্বার কিংবা যেগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, তো সেইগুলো কিন্তু অলওয়েজ তাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু অলওয়েজ জিরোই আসে। আচ্ছা, এরপর আমরা দেখব সেকেন্ড ফর্মুলা, যেখানে বলছে যে যদি আমরা এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ ধরো কারোর পাওয়ার এন, এরকম আমি একটা কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে তার উত্তর আসে হচ্ছে এরকম, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তো আমরা এরও কিছু এক্সাম্পল দেখব। এক্স টু দি পাওয়ার এন মাইনাস এনকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ধরো তুমি ডিফারেন্সিয়েট করছো হচ্ছে এক্স টু দি পাওয়ার 10কে, তাহলে আমরা যে এখানে ফর্মুলা লিখেছি সেটা অনুযায়ী কী হবে দেখো, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 10কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো 10 হচ্ছে এখানে এন, তাই না? এখানটায় আমার মাথায় এন ছিল, এখানে 10 রয়েছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে এনটা বাইরে বেরিয়ে আসছে, তো আমরাও এখানে 10টাকে বাইরে বার করে আনবো। তারপর কি হচ্ছে, এখানে আমরা এক্স লিখবো আর এন মাইনাস ওয়ান, অর্থাৎ এর যে পাওয়ার -1 হয়ে যাবে, অর্থাৎ 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 হয়ে যাবে হচ্ছে এর অ্যান্সার। ক্লিয়ার? এরকমভাবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার কত হবে? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে 2 ইন্টু এক্স, অর্থাৎ 2x হয়ে যাবে হচ্ছে উত্তর। ক্লিয়ার? তো এরকমভাবে কিন্তু আমাদেরকে এটাকে ইউজ করতে হবে। আচ্ছা, এরপর দেখা যাক থার্ড ফর্মুলাকে। তো থার্ড ফর্মুলাতে বলছে যে ডিডিএক্স অফ এক্সপোনেনশিয়াল এক্স, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল এক্স, এইটা কিন্তু এক্সপোনেনশিয়াল এক্সই হয়ে যায়। অর্থাৎ এক্সপোনেনশিয়াল এমন একখানা সংখ্যা বলতে পারো বা এমন একখানা রাশি আমি বলা উচিত আর কি, যেটাকে তুমি ডেরিভেটিভ করলে কিন্তু আবার ওটাই ফিরে আসে। ঠিক আছে, এরকম এক্সাম্পল কিন্তু একমাত্র এটাই রয়েছে, তাই এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে।
ক্লিয়ার? আচ্ছা, এগুলোকে আমরা মুছে ফেলি, একটা এক্সাম্পল দেখি, দেখা যাক। এক্সাম্পল দেখার কিছু যদিও নেই এখানটা, মানে এখানটায় এরকমই হবে। আচ্ছা, ফোর্থেরটা দেখা যাক। ফোর্থেরটা কি বলছে যে ডিডি এক্স অফ লগ এক্স, ঠিক আছে, অর্থাৎ লগ এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের উত্তর চলে আসে 1/x। কেমন? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, এরপর কী কী ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে? এরপর ফিফথ নাম্বার যে ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা হচ্ছে ডিডি এক্স অফ সাইন এক্স, ডিডি এক্স অফ সাইন এক্স, অর্থাৎ সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে কস এক্সকে। আর যদি উল্টোটা করি, অর্থাৎ যদি আমরা কস এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাই মাইনাস সাইন এক্সকে। ঠিক আছে, তো সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স আসে, কিন্তু কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স আসে। এরপর আরেকটা ফর্মুলা হচ্ছে, তো তোমাদের কিন্তু ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলোকে সবকটাকেই মনে রাখতে হবে। এরপর যদি আমরা ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাই সেক স্কোয়ার এক্সকে। এরপর যদি আমরা সেক এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাই সেক এক্স ইন্টু ট্যান এক্স। আচ্ছা, আমি এগুলোকে মুছে দিচ্ছি, এটা কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু সবকটাই কাজে আসবে। এরপর যদি আমরা, আচ্ছা এটা হচ্ছে তোমার 9 নম্বর হয়ে গেল এখন। তো যদি আমরা এখন কট এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাই মাইনাস কোসেক্স স্কোয়ার এক্সকে। আর ট্রিগোনোমেট্রির মধ্যে যে লাস্ট আমরা ফর্মুলা দেখব সেটা হচ্ছে কোসেক এক্সকে ডেরিভেটিভ করা। তো যদি কোসেক এক্সকে ডেরিভেটিভ আমরা করি তাহলে আমরা পেয়ে যাই মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ঠিক আছে, তো এইগুলো কিন্তু এত অবধি কিন্তু মোটামুটি ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো কভার হয়ে গেল। এরপর আমরা কিছু স্পেশাল নিয়ম শিখব, এইগুলোকে আমরা ফর্মুলার মধ্যে না ফেলে আমরা নিয়মের মধ্যে ফেলবো। ঠিক আছে, আমরা এগুলোকে নিয়মের মধ্যে ফেলবো বা রুলসের মধ্যে ফেলবো। ঠিক আছে, তো মোটামুটি তোমাদের ক্লাস 11-এ কাজ চলার জন্য কিন্তু তোমরা এত অবধি মনে রাখলেই চলবে। আর প্লাস তোমরা তো অবশ্যই যখন অঙ্কতে এই ডিফারেন্সিয়েশনটাকে পড়বে তখন তোমরা তো ওখানে আরও বেশি ফর্মুলা শিখবেই, তোমরা কিন্তু ওখানে অনেক অঙ্কই প্র্যাকটিস করবে, তো তখন তোমাদের আরও ভালোভাবে মনে চলে আসবে বা তোমরা বুঝে যাবে আর কি। বাট ফিজিক্সের কাজ চালানোর জন্য কিন্তু এই কটাই যথেষ্ট। আচ্ছা, এরপর আমরা কিছু রুলস শিখব। সেই রুলসগুলোর মধ্যে প্রথম রুল হচ্ছে যে যদি আমাকে একসঙ্গে দুটোর ডিফারেন্সিয়েট করতে হয়, অর্থাৎ ধরো আমাকে এরকম একটা টার্ম দেওয়া রয়েছে আর কি, যে ইউ প্লাস ভি। ঠিক আছে, ধরো মানে যেখানে ইউটাও হচ্ছে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার ভিটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা এটাকে উত্তর মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। তো ডিফারেন্সিয়েট করলে কিন্তু তার নিয়ম বা তার রুল হচ্ছে এরকম যে ডি ইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স হয়ে যায়। এর অর্থটা কি? চলো এই জায়গাটা মুছে করা যাক। এর অর্থ হচ্ছে এরকম যে ধরা যাক আমাদেরকে এরকম একটা ডিফারেন্সিয়েট করতে বলেছে যে ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স। ঠিক আছে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স। তো আমরা কি করে করব? দেখো, করার নিয়ম হচ্ছে এটাই যে তুমি প্রথমে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করো, তারপরে প্লাস সাইন লেখো, মানে এটাকে আমি এরকমভাবে বলছি আর কি, যে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স লেখো, একটা প্লাস সাইন দাও, তারপরে এখানে আবার ডি এক্স লেখো, আবার লগ এক্স লেখো। তো এরকমভাবে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x হয়। তো উত্তর হয়ে গেল হচ্ছে এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x। তো এইটা হচ্ছে প্রথম ফর্মুলা, এবং একই রকমভাবে এটা কিন্তু মাইনাসের ক্ষেত্রেও সত্যি। অর্থাৎ যদি আমার এখানটায় প্লাস না থেকে মাইনাস থাকতো তাহলেও কিন্তু আমি একই নিয়ম ইউজ করতাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো এটা। তো এটা হচ্ছে প্রথম রুল। এবার আমরা এখানটাতেই সেকেন্ড রুল এবং থার্ড রুল দেখব। তো চলো দেখা যাক। রুল নাম্বার 2। রুল নাম্বার 2তে বলছে যে যদি আমার কোনো একটা কনস্ট্যান্ট টার্ম সঙ্গে আমি ধরো একটা কোনো কোয়ান্টিটি রয়েছে, মানে ধরো কনস্ট্যান্ট টার্ম আর একটা কোয়ান্টিটি মাল্টিপ্লাইড অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু সিম্পলি আমি কনস্ট্যান্ট টার্মটাকে ডেরিভেটিভের বা ডিফারেন্সিয়েশনের বাইরে আনতে পারি, এবং শুধুমাত্র এটাকেই কিন্তু আমি এখানে এক্স হবে, তো এটাকেই কিন্তু আমি ডিফারেন্সিয়েট করতে পারি। চলো একটা এক্সাম্পল দেখা যাক। যেমন ধরো আমি বলছি যে 2
এক্স স্কোয়ার, আমাকে একে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো এখানে টু কি একটা নাম্বার, তো টু একটা নাম্বার হওয়ার জন্য এটাকে কিন্তু আমরা মানে এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটাকে আমরা বাইরে আনবো। তো টুটাকে আমরা বাইরে আনলাম, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ডিডি এক্স ইন্টু এক্স মানে টু দি পাওয়ার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এটা আমাকে বার করতে হবে। তো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার আমরা আগেই দেখে এসেছিলাম, ফর্মুলা অনুযায়ী এর ডেরিভেটিভ করলে মান আসে হচ্ছে 2x, অর্থাৎ এটার পুরোটা উত্তর চলে আসবে 4x। ক্লিয়ার? এটা কিন্তু একটা ভিভিআই রিলেশন, যেটা কিন্তু অনেক স্টুডেন্টই এটা বুঝতে ভুল করে এবং এই জন্য কিন্তু তারা প্রশ্নে কিন্তু ভুল করে দেয়। ঠিক আছে, এটা একটা ভিভিআই রিলেশন, অর্থাৎ তুমি যখনই একটা কনস্ট্যান্ট টার্ম আরেকটা কোনো কোয়ান্টিটির সঙ্গে মাল্টিপ্লাইড থাকবে তখন তুমি ওটাকে জাস্ট সিম্পলি বাইরে নিয়ে চলে আসবে, তোমাকে ওটাকে নিয়ে মাথা ব্যথার করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা এইবার আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে এরকম, যদি আমার দুটো কোয়ান্টিটি মাল্টিপ্লাইড অবস্থায় থাকে তখন আমি কি করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো রুল বলছে যে তখন তোমাকে একটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। ধরো আমি ইউটাকে কনস্ট্যান্ট রাখলাম এবং আমি তখন ভিটাকে ডেরিভেটিভ করছি বা ডিফারেন্সিয়েট করছি, এবং তারপরে প্লাস সাইন দিয়ে, প্লাস সাইন দিতে হবে কিন্তু এখানে কিন্তু মাইনাস চলবে না, তো প্লাস সাইন দিয়ে আমি আরেকটাকে কনস্ট্যান্ট রাখবো এবং তারপরে যেটাকে আমি আগে ডেরিভেটিভ করিনি বা ডিফারেন্সিয়েট করিনি তাকে আমি এখন ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, অর্থাৎ ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি এর উত্তরটা এরকম আসবে যে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডি ইউ ডিএক্স। ক্লিয়ার? চলো একটা এক্সাম্পল দেখা যাক। দেখো আমরা না এক্সাম্পলটাকে এটাকেও নিতে পারি, চলো প্রথমে না আমরা এটাকে নিই, কারণ দেখো এখানে একটা কনস্ট্যান্ট টার্ম রয়েছে, যদি তুমি এই কনস্ট্যান্ট টার্মকেই ইউ ধরে নাও না, আর ধরো তুমি এটাকে ধরে নিলে হচ্ছে ভি, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে কেন আমি বলেছিলাম যে এটাকে বাইরে নিয়ে আসলেই হয়ে যায়। চলো একবার দেখা যায় এটাকে করে। তো এই নিয়ম অনুযায়ী যদি আমি এটাকে ধরে নিই দুইটা হচ্ছে ইউ আর এক্স স্কোয়ারটা হচ্ছে ভি, তাহলে এই নিয়ম অনুযায়ী আমি কি লিখতে পারি হচ্ছে 2 ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস, তারপরে আমি কি করব, এক্স স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখবো আর ডি ডি এক্স অফ 2 করবো, অর্থাৎ 2কে ডিফারেন্সিয়েট করব। এখন এই জায়গাটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, যেটা আমি আগেই পেয়ে গেছিলাম আর আমি করছি না, 4x চলে আসে। এখান থেকে আমার এক্স স্কোয়ার থেকে কি বেরোবে, 2x বেরোবে, আর 2x ইন্টু 2 গুণ করলে 4x চলে আসে। এখন দেখো এই জায়গাতে আমি কি করছি, ডিডিএক্স অফ 2 করছি, অর্থাৎ আমি একটা কনস্ট্যান্টকে, 2 মানে কি নাম্বার একটা, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট, তো আমি একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছি। তো এটা করলে কি চলে আসে, এটা করলে কিন্তু এটা 0 হয়ে যায়, অর্থাৎ এখানে আমার আসবে এক্স স্কোয়ার ইন্টু 0, তো সেই ক্ষেত্রে আবার কি চলে এলো, 4x চলে এলো। তো আমি আগে যে রুলটা বলেছিলাম না, দেখো এখন এটাকে ইউজ করেও কিন্তু আমি একই পেলাম। তো আমরা আরেকটা এক্সাম্পল নেব যেটা এর থেকে টাফ হবে, চলো দেখা যাক এক্সাম্পলটা নিয়ে। তো আমরা এখন ধরে নাও এক্স স্কোয়ারের সঙ্গে লগ এক্সকে মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে, তো আমরা এখন ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, দেখো এখানে আমার এক্স স্কোয়ার রয়েছে, এখানে আমার লগ এক্স রয়েছে, তো আমি ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ারটা হচ্ছে ইউ আর লগ এক্সটা হচ্ছে ভি। তাহলে প্রথমে আমি ইউটাকে কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ ধরে নাও আমি এখানে এক্স স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখছি আর লগ এক্সটাকে ডিফারেন্সিয়েট করছি। এরপর আমি লগ এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করব। তাহলে কি আসবে, দেখো এক্স স্কোয়ারকে, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 1/x চলে আসে, আর লগ এক্স আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 2x চলে আসে, তাহলে 2x ইন্টু লগ এক্স। তো এখান থেকে এক্স স্কোয়ার আর একটা এক্স কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স প্লাস 2x লগ এক্স। এবার তুমি এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে 1 + 2 লগ এক্স। তো এইটা আমার হয়ে গেল উত্তর। তো বুঝতে পারছো কি যে আমি কী করে করছি, তোমাকে যখনই এরকম দুখানা আলাদা মানে ভিন্ন ভিন্ন আর কি রাশিকে মাল্টিপ্লাইড আকারে তোমাকে দিয়ে দেবে, তখন তুমি একটাকে ধরবে ইউ আরেকটাকে ধরবে হচ্ছে ভি, এবং তারপরে এই রুলটা অ্যাপ্লাই করে তুমি কিন্তু খুব ইজিলি বার করতে পারবে। ঠিক আছে, তো আমি এটার আরেকটা শেষ এক্সাম্পল নেব, এক্সাম্পল নিয়ে আমি এই রুলটার কাহিনী শেষ করব। তো শেষ এক্সাম্পলটা হচ্ছে আমি একটুখানি অন্যরকম নিই, চলো আমি নেই হচ্ছে সাইন এক্স ইন্টু কী নেবো, নেওয়া যাক ই টু দি পাওয়ার এক্সকে। চলো এটা করা যাক। তো আমি ধরে নিচ্ছি এখানে যে সাইন এক্সটা হচ্ছে ইউ, ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে ভি। তাহলে
এখান থেকে ডি প্রথমে আমি কি করব, সাইন এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, সাইন এক্স কনস্ট্যান্ট হয়ে গেল, আর আমি এখানে প্রথমে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করব, প্লাস আমি এরপরে ই টু দি পাওয়ার এক্সটাকে কনস্ট্যান্ট রাখছি আর সাইন এক্সকে আমি এখানে ডিফারেন্সিয়েট করছি। ঠিক আছে, তো এইটা থেকে উত্তরটা কি আসবে, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করে আমরা জানি আমরা এটাই আবার পেয়ে যাই সেম, তাহলে সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সটা এবার ফিরে আসলো। আর এখান থেকে আমার কি আসবে, দেখো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি রুল অনুযায়ী বা আমরা যে আগে সূত্রগুলো পড়েছিলাম সেটা অনুযায়ী আর কি কস এক্স হয়ে যায়, তাই না? তো এখান থেকে তুমি এবার ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, তাহলে কি আসে, সাইন এক্স প্লাস কস এক্স চলে আসে। তো এটা উত্তর হয়ে গেল। ওকে, তো তোমাকে কিন্তু এরকমভাবে এগুলোকে করতে হবে। আচ্ছা, তো আমি এগুলোকে মুছে দিচ্ছি, আর এগুলো আমার এখন দরকার নেই। এই রুলটা হয়ে গেছে, আশা করি এই নিয়ে অনেকক্ষণ ধরে আমি বললাম। এরপর আমরা লাস্ট আজকের রুলটা দেখব, ঠিক আছে, এবং আজকে আমাদের ভিডিওটাকে শেষ করব। তো লাস্ট যে রুল সেটা হচ্ছে, যদি আমি তো এখানে দেখেছি এটা মাল্টিপ্লিফাইড অবস্থায় রয়েছে, মানে আমি এখানে গুণ আমি এখানে করেছি, বাট যদি এটা ভাগ আকারে থাকে, অর্থাৎ ধরো আমার এরকম একটা ফর্মে দেওয়া রয়েছে যে ইউ বাই ভি, তাহলে কি হয়, তো ইউ বাই ভি হলে কিন্তু নিয়মটা একটুখানি ডিফারেন্ট হয়। প্রথমে আমাকে ভিকে স্কোয়ার করতে হবে, যেটা নিচের দিকে রয়েছে তাকে আমাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করার পরে এইখানটাতে আমাকে ভি নিতে হবে এবং প্রথমে ডি ইউ ডি এক্স করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যেটা নিচে রয়েছে সেটাকে আমাকে প্রথমে কনস্ট্যান্ট নিতে হবে এবং ডি ইউক্স ডি এক্স করতে হবে, তারপরে মাইনাস, এখানে কিন্তু অলওয়েজ মাইনাস হয়, মাইনাস, এরপর আমাকে ইউ কনস্ট্যান্ট রাখতে হবে এবং ডি ভি ডি এক্স করতে হবে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে কিন্তু রুল এরকম। তো আমরা একটা এক্সাম্পল নেবো, চলো দেখা যাক। আমরা এখানে সাইন এক্স বাই এক্স এইটার ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো রুল কি বলছে, রুল বলছে যেটা নিচের দিকে রয়েছে মানে এক্স, তো আমি ধরবো হচ্ছে এক্সটাকে ভি আর সাইন এক্সটাকে ইউ। তো রুল অনুযায়ী কিন্তু আমাকে এক্সটাকে, মানে যেটা ভি রয়েছে এখানে এক্স, তাকে স্কোয়ার করতে হবে, তাকে স্কোয়ার করে দাও। আচ্ছা, এরপর কি করতে হবে, আমাকে এখানে এক্সটাকে কনস্ট্যান্ট রাখতে হবে এবং ডি ডি এক্স অফ সাইন এক্স করতে হবে, ডি ডি এক্স অফ সাইন এক্স করতে হবে, মাইনাস, তারপর আমি কি করব, আমি এখন সাইন এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো কিন্তু আমি এখন ডি ডি এক্স অফ এক্স করবো। ক্লিয়ার? তো আমি এরকম করলাম, এরপর তো যেটা নিয়মে পড়ে আর কি, তাহলে নিচে আমার হয়ে গেল এক্স স্কোয়ার, আর ওপরে কি হচ্ছে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস এক্স হয়ে যায়, তাহলে এক্স ইন্টু কস এক্স মাইনাস, এখান থেকে কি আসবে, দেখো ডিডি এক্স অফ এক্স করলে কত আসে, ডিডি এক্স অফ এক্স করলে আসে কিন্তু 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। ঠিক আছে, তো আমি একবার নয় লিখেই করছি এখানটা, সামনে পাওয়ার চলে আসে 1, এটা চলে আসে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, কারণ 1 মাইনাস 1, তো এখানে 0 আসবে। তো এক্স টু দি পাওয়ার 1 সামথিং টু দি সরি এক্স টু দি পাওয়ার 0, এটার মান কত হয়, কোনো কিছুর টু দি পাওয়ার 0 হলে তার মানটা আমরা জানি এটা হয়ে যায় 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0-র মানও আমার 1 হয়ে গেল, অর্থাৎ সাইন এক্স ইন্টু 1 মানে হচ্ছে সাইন এক্স। তো তাহলে আমার উত্তরটা কত বেরোলো, উত্তর বেরোলো হচ্ছে এরকম যে এক্স কস এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? আমি এখানে আরেকটা এক্সাম্পল নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো চলো আজকের লাস্ট দেখা যাক। তো লাস্টেরটা কী নেবো, কী নেওয়া যায়, ধরো নেই আমরা কী নেবো, ই টু দি পাওয়ার এক্স বাই একটা কোনো ট্রিগোনোমেট্রিক ভ্যারিয়েবল নিয়ে নিই, এবার ওটাকে নিচের দিকে রাখবো। তো চলো আমরা নেই হচ্ছে কটকে। ওকে, তো ই টু দি পাওয়ার এক্স বাই কট এক্স করা যাক, কী আসে দেখা যাক। তো যা নিয়ম, কট স্কোয়ার এক্স আমাকে লিখতে হবে, অর্থাৎ যেটা নিচের দিকে রয়েছে তাকে আমাকে স্কোয়ার করতে হবে, এরপর কট এক্সটাকে আমি কনস্ট্যান্ট রাখবো আর ই টু দি পাওয়ার এক্সকে আমি ডিফারেন্সিয়েট করব, মাইনাস আমি এরপর কট এক্সকে কী করবো, আমি এরপর কট এক্সটাকে ডিফারেন্সিয়েট করব আর ই টু দি পাওয়ার এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো। তো এরকম হবে। তো প্রথমে বলো যে এটা করলে কি আসে, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওটাই আবার ফিরে আসে, অর্থাৎ এখানে আমি ই টু দি পাওয়ার এক্সই আবার ফিরে পাবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স মাইনাস কট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে,
মাইনাস কোসেক স্কোয়ার এক্স আসে। তো মাইনাস কোসেক স্কোয়ার এসের মাইনাস আর এই মাইনাসটা দুটো মিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমি এখান থেকে পাবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কোসেক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কী হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে কট স্কোয়ার এক্স। তো আমার দেখো আলটিমেটলি উত্তরটা এরকম চলে আসবে। আমি এখানেই করে দিচ্ছি একেবারে, যদি আমি এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই তাহলে কিন্তু আমার উত্তর চলে আসে হচ্ছে এরকম, যে ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে কট এক্স প্লাসটাকে একটু সাইডে সরিয়ে দিই, প্লাস কোসেক্স স্কোয়ার এক্স বাই কট স্কোয়ার এক্স। তো এইটা হচ্ছে উত্তর হয়ে যায়, ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। তো এই যতগুলো আমরা এখানে নিয়ম শিখলাম ততগুলোই কিন্তু তোমাদের মোটামুটি ক্লাস 11-এর ফিজিক্সের জন্য কাজে লাগবে। এছাড়াও অনেক নিয়ম হয় যেগুলো তোমরা যখন অঙ্কতে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টে তোমরা পড়াশোনা করবে তখন তোমরা শিখতে পারবে। যারা নিট পড়ছো, যারা আর কি ধরো বায়োলজি পড়ছো, তাদের জন্য কিন্তু মানে যাদের আর কি ম্যাথামেটিক্স সাবজেক্টটা নেই অ্যাজ আ ফোর্থ সাবজেক্ট বা তোমাদের মানে অপশনের মধ্যেই নেই আর কি, তাদের জন্য বলি তোমরা শুধু পার্টিকুলারলি পারলে তোমাদের কোনো বন্ধুদের কাছ থেকে আর কি এই চ্যাপ্টারটা ম্যাথামেটিক্সের এই চ্যাপ্টারটা তোমরা তোলো, ফিজিক্সের না, কিন্তু ফিজিক্সে আমি যেটুকুনি করালাম কভার, এর থেকে বেশি কিছু লাগবে না। কিন্তু তোমাদের যেটা ম্যাথামেটিক্সের বইটা রয়েছে না, পার্টিকুলারলি এই চ্যাপ্টারটার জন্য আর কি তোমরা করতে পারো। মানে ম্যাথামেটিক্সের এই চ্যাপ্টারটা আমার মনে হয় যে শিখে রাখা ভালো। সে তুমি ডাক্তারি পড়ো, তুমি যাই পড়ো না কেন, এটা কিন্তু পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়লে কিন্তু কাজে আসবেই। ওকে, তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের ডাউটগুলোকে। আর এর থার্ড পর্বটা অর্থাৎ ইন্টিগ্রেশন, যেটা আমি যেখানে পর্বটা শেখাবো সেটা কিন্তু খুব শীঘ্রই আসছে, তাই স্টে টিউনড। সো গুড বাই ফর দিস ভিডিও।